This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH জীবন মৃত্যুর সমাধান তো এক সেকেন্ডে হয়েছে, এক মুহূর্তে। সেখানে একটা দিন বিরাট সময়। এই যে পাড়ায় পাড়ায় সমাধান, সরকারি সমাধান, আপনার পাড়া আপনার সমাধান, সেটা পৌঁছে গেছে 2রা আগস্ট, মানে শনিবার। বাঁকুড়ার বৈদ্যনাথ দাস মোদক ঠিক তার আগের দিন মারা গেছে। বৈদ্যনাথের অনেক সমস্যা ছিল জানেন তো। প্রথমত তিনি বৃদ্ধ, তারপর পায়ে চোট, অশক্ত, করে হাঁটাচলা করতে পারেন না, এই কাজকর্ম কিছু ছিল না স্বাভাবিকভাবেই। এবার উপার্জনহীন বৈদ্যনাথের বার্ধক্য ভাতার দরকার ছিল, সেটা পেলেন না, একদিনের জন্য হয়তো। দ্বিতীয়ত বৈদ্যনাথের রেশন কার্ড ছিল, বাতিল হয়ে গেছিল। বৈদ্যনাথ মারা গেলেন কেন? বৈদ্যনাথ মারা গেলেন খালি পেটে, মানে খেতে না পেয়ে। বাঁকুড়ার 1 নম্বর ব্লকের ওই কুমিদ্দা গ্রামে গেলেই কি শোনা যাচ্ছে জানেন? এই না খেয়ে থাকাটাই নাকি ওই বৈদ্যনাথ দাস মোদকের পরিবারের অভ্যেস মানে ভবিতব্য। কোনো দিন অর্ধাহার, কোনো দিন অনাহারে থাকতো ওই পরিবারটা। মানে কোনো দিন আধ পেটা খাবার জুটত, কোনো দিন সেটুকুও জুটত না। 10ই সেপ্টেম্বর 2013 সালে এদেশে যে খাদ্য সুরক্ষা আইন পাশ হয়েছিল, হঠাৎ সেই খাদ্য সুরক্ষা আইনটার কথা মনে পড়ে গেল জানেন তো। সেই আইনটা কি বলছে জানেন? বলছে যে গ্রামীণ জনসংখ্যার 75% মানুষ আর শহুরে জনসংখ্যার 50% মানুষকে সরকার ভর্তুকিতে খাদ্য সরবরাহ করবে, সোজা কথায় রেশন দেবে। আমার কি মনে হয় জানেন তো, এই বৈদ্যনাথ দাস মোদক বোধহয় এই সমস্ত হিসেবের ঊর্ধ্বে ছিলেন, অথবা তাকে কেউ নাগরিকদের হিসেবের মধ্যেই, বা এই যে পার্সেন্টেজগুলো বললাম তার মধ্যেই কেউ কোনো দিন কাউন্ট করেনি। দেশের নাগরিক ছিলেন, কিন্তু তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব দেশের ছিল না। ফলে তার রেশন কার্ড বাতিল হয়ে গেছিল। কেন বাতিল হয়েছিল? যুক্তিযুক্ত কারণ আছে, অত্যন্ত বড় কারণ। অশক্ত বৃদ্ধ ওই বৈদ্যনাথ আধার কার্ড করিয়ে উঠতে পারেননি। তাই ভাবছি বৈদ্যনাথ যদি আর একটু সময় বেঁচে থাকতেন, মানে আর 24 ঘন্টা, তার নিশ্চয়ই পাড়ার সমাধানের ক্যাম্পে তার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যেত। বুড়ো মানুষটা যাতে একটু খেতে টেতে পান, তার একটা উপায় নিশ্চয়ই ওই পাড়ার সমাধানের ক্যাম্প থেকে পাওয়া যেত। এবার কেউ বলতে পারেন, এই যে বৈদ্যনাথ এত কষ্টের মধ্যে আছেন, এটা কি ওই শাসক দলের স্থানীয় নেতা বা পঞ্চায়েত সদস্যরা জানতেন না? সব ওই সমস্যার সমাধানের জন্য ওই পাড়ায় কবে দিদিমণি সমাধানের ব্যবস্থা করবেন তার জন্য ওয়েট করছিলেন। তাদের তো মাথায় রাখা উচিত ছিল যে একটা লোক অশক্ত, তিনি এই আধার কার্ড তৈরি করতে পারবেন না। আর এরকম পরিস্থিতিতে যেখানে মানুষজন এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে যেতে পারবে না, তাদের কাছে সমাধানটাকে নিয়ে আসার জন্যই তো প্রশাসনের বিভিন্ন রকম ব্যবস্থা আছে। সেগুলো কে করেন? জনপ্রতিনিধিরা। তারা করেননি কেন? আসলে কি জানেন, এই প্রশ্নগুলো তোলা মানে মনে হবে ওই দুর্জনেদের মতো আচরণ করা হচ্ছে। যারা এই প্রশ্নগুলো তুলছেন তাদের মাথায় রাখা উচিত যে যাদের যা করার কথা তারা সেটা করছেন না বলেই হয়তো মুখ্যমন্ত্রীকে এত কাঁড়ি টাকা খরচ করে পাড়ায় সমাধানের ব্যবস্থা করতে হচ্ছে, নইলে করতেন? আর এটা ভেবে দেখুন, কোথাকার টাকা কোথায় দেওয়া উচিত আর কোথায় দেওয়া উচিত না, সেটা সরকারের থেকে ভালো তো কেউ জানে না। প্রতি পদে সেটা টের পাওয়া যাচ্ছে। সরকার জানে বলেই তো ডিএ বকেয়া রাখে, অথচ দুর্গাপুজোর জন্য প্রায় 500 কোটি টাকা অনুদান দেয়। ফলে এই রাজ্যে যখন 8 কোটি টাকা খরচ করে এই পাড়ায় সমাধানের ক্যাম্প খোলা হয়েছে, তখন মনে রাখতে হবে যে এই ক্যাম্প থেকে নিশ্চয়ই সাহায্য পেয়ে যেতেন বাঁকুড়ার ওই বৈদ্যনাথ। শুধু আর 24টা ঘন্টা যদি বেঁচে থাকতে পারতেন, না খেতে পাওয়ার কষ্টটা
যদি আর একটু সহ্য করতে পারত। ওই যে মানুষটা উকি মারছেন, উনি ভারতবর্ষ, লজ্জায় অপমানে কুঁকড়ে থাকা ভারতবর্ষ, যে ভারতের পেট খালি, যে ভারত 3 দিন আগে স্বামীকে হারিয়েছে। এই ভারতের নাম কল্পনা দাস মোদক। কল্পনার স্বামী বৈদ্যনাথকে আপনারা চেনেন। অভুক্ত মানুষকে যেমন দেখতে হয়, বৈদ্যনাথকে তেমনই দেখতে ছিল। নিভন্ত এই চুল্লি দেখুন, কতদিন আগুন জ্বলেনি। দেখুন এই হাঁড়ি, একটুও পোড়া দাগ নেই, কতদিন উনুনে চাপেনি। দেখুন এই ঘর, কোথাও দানা পানি চোখে পড়ছে। এবার এই বিছানার দিকে তাকান, এখানেই মৃত্যুর জন্য অপেক্ষা করেছিলেন বৈদ্যনাথ দাস মোদক। কারণ অপেক্ষা করতে করতে দুমুঠো গরম ভাতের আশা ছেড়ে দিয়েছিলেন, ফলে মৃত্যুই তাকে গিলে খেয়েছে। আমার স্বামী অনাহারে মারা গেল। বছর 30 আগে ইন্দিরা আবাস যোজনায় একটা ঘর পেয়েছিলেন দম্পতি। এই ঘরে টিনের চাল খসে গেছে, অনায়াসে চলাচল করে রোদ্দুর আর জ্যোৎস্না, ইচ্ছে হলেই ভিজিয়ে যায় বৃষ্টি। সেই ঘরের দোরগোড়ায় বসা ভারতবর্ষ বলে চলে, খেতে না পাওয়ার কষ্ট ঠিক কেমন। অভাব, অনেক অনেক অভাব। খাবারের জন্য এরকম হলো? হ্যাঁ, কি করবো, ভাগ্য ছাড়া পথ নেই। বৈদ্যনাথ আর কল্পনার একমাত্র ছেলে সোমনাথ। বিয়ে করেছেন, পাশেই থাকেন। বাবা যে না খেতে পেয়ে মারা গেলেন, খেতে দেননি কেন প্রশ্ন শেষ করতে দেন না সোমনাথ, দাঁড় করিয়ে দেন বাস্তবের মুখোমুখি। খেতে দিতে পারতাম না, রোজগার নেই, একদিন কাজ হচ্ছে, দুদিন বন্ধ, পার্মানেন্ট তো কাজ নেই। স্বামী অশক্ত, ছেলের আয় উপায়ের ঠিক নেই। কল্পনা বাধ্য হয়ে এসে দাঁড়াতেন প্রতিবেশীর দরজায়। মার খেয়ে পেট ভরাতে চাইতেন কল্পনার বৈদ্যনাথ। ফেনা ভাত চাইতেন, চাইতেন একটু তরকারি। সরকারি সাহায্য চাননি কেন? একটু মার ভাত দাও, একটু মুড়ি দাও, একটু তরকারি দাও। জানিস? হ্যাঁ, শোনেননি কথা? না, কথা শুনেনি। ঠিকঠাক যদি রেশনের চাল পেতেন, তার পরিবারে কি অভাব থাকতো? তার ওই রেশন না পাওয়া বা আরো সরকারি সাহায্য না পাওয়ার পেছনে তার ডকুমেন্টসই মেন কারণ। সেটা সরকারের দোষ নয়, কিন্তু হয়তো সরকারের কিছু কিছু লিডার যারা এখানে মানে আশেপাশে থাকে, তাদের খবর নেওয়া উচিত। সরকার বাহাদুর সরকারের প্রতিনিধি পঞ্চায়েত সমিতির সদস্য তখন দাঁড়িয়েছিলেন পাড়ার মাঠে, যেখানে সরকারের ক্যাম্প বসেছে। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আধার কার্ড এখনো প্রত্যেকের হয়েছে কিনা, আধারের বায়োমেট্রিক করার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এইসব না দেখেই আধার কার্ড বাধ্যতামূলক কারণে ওর পরিবার আধার সংযোগ রেশন কার্ডের সাথে না করার জন্য রেশন থেকে বঞ্চিত ছিল। ছোট নেতা যেখানে থামেন, সেখান থেকেই শুরু করেন বড় নেতারা। একেবারে স্থানীয় ঘটনা, যে কোনো মৃত্যুই নিশ্চয়ই দুঃখের এবং দুর্ভাগ্যজনক। তো ফলে কেন কি, নিশ্চয়ই স্থানীয় স্তরে যারা আছেন তারা বিষয়টা খুঁটিয়ে দেখছে। এই যে পঞ্চায়েত রাজ চলছে, স্থানীয় যারা সরকারে রয়েছে, পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে, ওখানে পার্টির নেতারা রয়েছে, তারা কি করছে? না খেয়ে অনাহারে মারা যাচ্ছেন, এটা একটা লজ্জা। তারা ঘুমাচ্ছিল, ভোট যখন আসে না তখন তারা যায় যে আমাদের ভোট দিতে হবে, তখন আর এখন ভোটে নির্বাচিত হয়েছে, কেউ কারোর জন্য ভাবে না, ওরা নিজের ছাড়া ভাবে না। রাজনীতির কথা শুনে পেট ভরে না। খেতে পেতেন না বৈদ্যনাথ, খেতে পান না তার স্ত্রী। রাজনীতি তাদের পেটে খাবার দিতে পারে না। ফ্যাল করে তাকিয়ে থাকে ফাঁকা হাড়ি, শূন্য উনুন। তাকিয়ে থাকেন কল্পনা দাস মোদক। আমাদের দিকে তাকিয়ে থাকে ভারতবর্ষ। কবির সুমনের গানে আছে, কেউ যদি বেশি খাও খাবার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। এই খাবার হিসেব নেওয়াটা যে কত বড় সত্যি, সেটা ওই বৈদ্যনাথ দাস মোদক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন। রেশন দুর্নীতিতে ওই জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেফতার হয়েছিলেন, মনে আছে? তারপর রাজ্য সরকার বিবৃতি দিয়ে জানিয়েছিল যে খাদ্য দপ্তর দুর্নীতি রোধে সমস্ত রকম চেষ্টা করছে। 1 কোটি, অল্প বিস্তর না, 1 কোটি রেশন কার্ড নাকি জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীনই বাতিল করা হয়েছিল। অর্থাৎ রেশনে যে বেনজল ছিল সেটা জ্যোতিপ্রিয় মল্লিক বের করে দিয়েছিলেন। এটাই নিশ্চয়ই সরকার বোঝাতে চেয়েছিল। তাছাড়া কথা বলুন তো, খাদ্য দপ্তরের চৌবাচ্চায় কি তাহলে সেই অঙ্কের চৌবাচ্চার মতো দুটো ফুটো ছিল, দুটো নল লাগানো? একদিক দিয়ে রেশন কার্ড বাতিল হচ্ছিল, আর আরেক দিক দিয়ে ভুয়ো নথি দিয়ে রেশন কার্ড আবার তৈরি হয়ে যাচ্ছিল।
না হলে শান্তা পালের মতো বাংলাদেশির কাছে রেশন কার্ড এলো কী করে? 2020 সালে যিনি বাবার চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে এদেশে এসছিলেন আর ফেরত যাননি। এ দেশটাকে নিজের দেশ ভেবে নিয়েছিলেন, আর শুধু ভেবেই থেমে থাকেননি, নিজের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে রেশন কার্ড সব কিছু তৈরি করে ফেলেছিলেন। সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। ওই পাসপোর্টের ভেরিফিকেশন করতে গিয়েই পুলিশের সন্দেহ হয় এবং তখন দেখা যায় যে শান্তা বাংলাদেশি। তাহলে কি দাঁড়ালো? আধার কার্ড না থাকায় বৈদ্যনাথ দাস মোদকের বা তার পরিবারের কারোর রেশন কার্ড হলো না, বা যেগুলো ছিল সেগুলো বাতিল হয়ে গেল। অথচ ভুয়ো আধার কার্ড বানিয়ে রেশন কার্ড বানিয়ে নিয়েছিলেন বা নিচ্ছেন শান্তা পালের মতো বাংলাদেশিরা। এই খাদ্য দপ্তরের মতো ভারসাম্য রক্ষাকারী সরকারি অফিস তার মানে খুব কম আছে। একদিকে যেরকম কার্ড বাতিল করছে, অন্যদিকে সেরকম কার্ড বিলি করছে। একদিকে করা হয়ে ভারতীয় নাগরিকের অন্ন কেড়ে নিয়েছে, নিয়ম মাফিক, দোষ দেওয়া যাবে না। আর অন্যদিকে সেই নিয়মের তোয়াক্কা না করেই, যাচাই টাচাই না করেই ওই বাংলাদেশিদের মুখে অন্ন তুলে দিয়েছে। দেখুন, এরকম রেশনিং সিস্টেম যে রাজ্যে আছে এটা নিশ্চয়ই ওই বাংলাদেশিরা জেনে গেছে, জানেন তো। ওই ক্রমে ক্রমে সেইবার তার রটি গেল, সেই রকম ব্যাপার আর কি। বাংলাদেশিরা এই সমস্ত জেনেই নিশ্চয়ই এ রাজ্যে চলে আসছে, দলে দলে আসছে, আধার কার্ড বানাচ্ছে, রেশন কার্ড বানাচ্ছে, থেকে যাচ্ছে। দেশটাকে এত ভালোবাসছে যে এ দেশের নাগরিক হওয়ার জন্য যা যা কার্ড দরকার সব জোগাড় করে নিচ্ছে। জানি এই প্রশ্নটা করলেই আবার রাজনীতি চলে আসবে, আর বিরোধীরা বলবেন যে পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশকারীদের প্রতি মানবিক বলেই বাংলাদেশিরা আমাদের দেশটাকে ধর্মশালা বলে ভাবছে। এবার বিরোধীরা যদি ভেবে থাকেন যে তারা ফাঁকা মাঠে গোল দেবেন, সেটি হচ্ছে না। কারণ শাসক তৃণমূল এই অনুপ্রবেশের বিষয়টাকে নিজেদের ঘাড়ে বেশিক্ষণ রাখতেই চাইবে না, বরং শটান পাচার করে দেবে ওই বিরোধী দলের ঘাড়ে। বাংলাদেশ থেকে কয়েকদিন আগে যে মডেল মেয়েটি ধরা পড়লো, নামটা ভুলে যাচ্ছি, সেও হিন্দু। তাহলে ওর ক্ষেত্রে আপনি কি বলবেন? ও শরণার্থী, অনুপ্রবেশকারী? শান্তাপালকে আমরা বলিনি শরণার্থী, হিন্দু বলে আলাদা বিষয় নয়। নিয়ম বহির্ভূতভাবে যিনি ভারতবর্ষে ঢুকবেন, যদি লুকিয়ে ঢোকেন তিনি অনুপ্রবেশকারী। বিএসএফ কি করছে? বর্ডারে কাজ হচ্ছে এই অনুপ্রবেশকারী হোক বা ইত্যাদি হোক, এদের আটকানো। তাহলে ওরা যদি বলতে চায় যে শান্তাপাল অনুপ্রবেশকারী, এমন কথা যদি বলে, তাহলে ওরা হিন্দুকেও আসলে অনুপ্রবেশকারী বলছে। তাহলে ওরা যে একটা ভাগাভাগি করছিল, হিন্দু মানে শরণার্থী, আর হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের কোনো লোক এলে তারা ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী, তাহলে এই যে বিভিন্ন হিন্দু মানুষও এখানে চলে আসছেন, কখনো স্পাইয়ের ছদ্মবেশে, কখনো অন্য রাষ্ট্রের এজেন্ট হয়ে, তাদের ক্ষেত্রে কি বলবেন ওরা? উনি একই সাথে দুটো দেশের পাসপোর্ট যেরকম হ্যান্ডেল করছেন, তার সাথে সাথে ভুয়ো নথি তৈরি করেছেন। ভুয়ো নথি তৈরি করে দু দেশের পাসপোর্ট নিজের কাছে রাখাটা কখনোই আইনসঙ্গত নয়। ফলে শান্তা পালের মতো দুষ্কর্ম করছেন তাদেরকে নির্দিষ্ট সংজ্ঞায় ব্যাখ্যা না করে আমার মনে হয় তারা যে আইন ভেঙেছেন তার উপরে দাঁড়িয়েই এদেরকে ভারতীয় আইনে বিচার করা দরকার। বলছিলাম, দেখলেন তো গোটা বিষয়টা কীরকম একটা রাজনৈতিক জটিল ধাঁধার মধ্যে গিয়ে পড়ে গেল। এটা দেখুন, আসল বিষয় অনুপ্রবেশকারী কি অনুপ্রবেশকারী নয়, এবং তিনি আইন ভেঙেছেন কি আইন ভাঙেননি। কিন্তু গোটা পরিস্থিতিতে বিতর্কটাকে কোন দিকে বইয়ে দেওয়া হলো? তার ধর্মটাকে বড় করে দেওয়া হলো। এক্ষেত্রে সবাই নাকি ধর্ম নিয়ে খুব একটা মাথা ঘামান না, ধর্ম নিয়ে রাজনীতি কোনো রাজনৈতিক দলই নাকি করে না। কিন্তু এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে তার ধর্ম পরিচয়টাই বড় হয়ে গেল, এবং সেক্ষেত্রে প্রশ্ন তুলে দেওয়া হলো যে উনি যদি হিন্দু হন তাহলে তো ওনার শরণার্থী হওয়া উচিত। কারণ বিজেপি বারবার বলেছে যে ওদেশ থেকে যারাই অত্যাচারিত হবেন, যারাই থাকতে পারবেন না, এখানে চলে আসবেন, তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে নাগরিক করে দেওয়ার। তাহলে একে কেন একবারে দাগিয়ে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী বলে? কারণ অনুপ্রবেশকারী যদি এরা হন তাহলে তো আবার সরকারের দিকে আঙুল তোলার সুবিধে। তো এরকম
মানে এক যাত্রায় পৃথক ফলের মতো যেখানটায় সরকারকে মানে রাজ্য সরকারকে গাঁথা যাবে সেই জায়গায় অনুপ্রবেশকারী হিন্দু হলো অনুপ্রবেশকারী, আর অন্য সময় বাকি হিন্দুদের বার্তা দেওয়া হবে যে তোমরা শরণার্থী, এটা দিয়ে হিন্দু সেন্টিমেন্টটাকে নিজেদের দিকে নিয়ে আসা হবে। এটা তো হতে দেওয়া হবে না। কি জটিল বিষয়, বুঝলেন তো কি কত দূর ভাবে এই ছোটোখাটো কারণটায় মানে শান্তা পাল একজন অনুপ্রবেশকারী ঢুকেছেন, বেআইনি কাজকর্ম করেছেন, বেআইনিভাবে এতগুলো কার্ড বানিয়ে নিয়েছেন, সোজা কথায় তিনি অপরাধী, দোষী। এবার এই দোষটা তিনি কি করে করলেন এটা ধরতে গেলে হয়তো সরকারের দিকে তোপটা যাবে, সেই তোপটা নিতে, সেই সমালোচনাটা নিতে, আঘাতটা নিতে সরকার রাজি আছে। কারণ এই ছোট্ট আঘাতটা হজম করার বদলে যদি হিন্দু ভোট বাড়ানোর যে জায়গাটা বা নিজেদের হিন্দুদের মাসিহা হিসেবে প্রতিষ্ঠা করার যে চান্সটা বিজেপি নেওয়ার চেষ্টা করছে সেই জায়গাটায় যদি আঘাত করা যায় তাহলে ভোটের বাক্সে অনেক বড় ফায়দা। এটা তো তার তুলনায় ছোট্টখাট্ট ব্যাপার। লোকজন তো এরকম এত ঘটনা ঘটে গেছে, লোকজন অভ্যস্ত হয়ে গেছে, লোকজন জানে ও ঠিক আছে এরমই তো হয়, এখানে করে কোনো ব্যাপার না। এই হচ্ছে রাজনীতি। মানে ব্রাত্য বসু যেটা বুঝিয়ে দিলেন, যেন তেন প্রকারেণ তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশ বিষয়টাকে সাইজে একটু ছোট করে দিতে চাইছে, তার তুলনায় অন্য একটা ইস্যুকে আরও বড় করে দিতে চাইছে। এই অনুপ্রবেশকারী আর শরণার্থীর মধ্যে যদি গুলিয়ে দেওয়া যায় তাহলে আসল যে বিতর্ক, এরা যে বাংলাদেশিদের আশা এবং ঘাঁটি গেড়ে বসে পড়া, এই বিষয়টাকে অনেকটা লঘু করে দেওয়া যাবে, তাতে তো কোনো সন্দেহ নেই। এই শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা যারা অনুপ্রবেশ নিয়ে সরব, তারা তো এটাও বলছেন যে বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু ধর্মীয় সন্ত্রাসের কারণে এদেশে চলে আসতে বাধ্য হয় তাহলে তাকে শরণার্থীর মর্যাদা দেওয়া হোক এবং আশ্রয় দেওয়া হোক। শেখ হাসিনার সরকারের পতনের পর গত 1 বছরে বহু বাংলাদেশি হিন্দু ভারতে আসার চেষ্টা করেছেন। আমাদের মনে আছে যে ওই মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের সীমান্তে অসংখ্য হিন্দু জড়ো হতেন প্রত্যেক দিন, আর বিএসএফকে অনুরোধ করতেন একবার একটু ভারতে ঢুকতে দেওয়ার জন্য। কিন্তু সেটা তো আইনত সম্ভব নয়, বিএসএফ সেটা করতে পারে না। তাই জন্য আমরা দেখেছি যে বিএসএফ বাংলাদেশিদের আবেদন কানেই তোলেনি। কিন্তু যেটা দিনের আলোয় দেখা গেছে, রাতের অন্ধকারে সেটা বদলে যায় বলেই তো তৃণমূলের দাবি। অনুপ্রবেশ বিতর্ক যতবার উঠেছে ততবার তৃণমূল বলেছে বিএসএফের জন্যই অনুপ্রবেশ হচ্ছে। কিন্তু বারবার অনুপ্রবেশের দায় কেন্দ্রের ঘাড়ে চাপানোর চেষ্টা করে সেটা যে পুরোপুরি সফল হওয়া যাচ্ছে না, এটা বুঝেই কি একটু অন্য স্ট্র্যাটেজি। ওই জন্যই কি ব্রাত্য বসুরা শরণার্থীর সঙ্গে অনুপ্রবেশের ব্যাপারটাকে গুলিয়ে গোটা বিষয়টাকেই জটিল করে দিতে চাইলেন। তাহলে তো মানুষজন এই গোটা জটিল বিষয়কে তো সাধারণ মানুষ আপনার আমার মতো আমরা একটুখানি পরিহারি করে চলি, ও বাবা ও অনেক জটিল ব্যাপার, ও ছেড়ে দাও। তাহলে গোটা ব্যাপারটাই সিলেবাস থেকে বাদ চলে গেল, মানে ভোটের সিলেবাস। দেখুন, বাংলা আর বাংলাদেশ, পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাঙালিদের মধ্যে গুলিয়ে দেওয়ার বা যাওয়ার ক্ষেত্রে গত 24 ঘন্টা এটা দ্বিতীয় প্রচেষ্টা, যেটা নিয়ে বিতর্কের অবকাশ আছে। প্রথম চেষ্টাটা কি? বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলেছে দিল্লির পুলিশ। দিল্লিতে গত কয়েকদিনে বেশ কিছু অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে। তাদের কাছ থেকে পাওয়া কাগজপত্র বা চিঠির ভাষা তর্জমা করে দেওয়ার জন্য বঙ্গভবনের কর্মীদের সাহায্য চেয়েছেন দিল্লি পুলিশের কর্তারা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশি ভাষাটা কি? সেটা কি বাংলা ভাষার থেকে আলাদা? রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলাতেই জনগণমন লিখেছিলেন, আর বাংলাতেই লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি তাহলে বাংলাদেশি ভাষায় লেখা? রবীন্দ্রনাথের কথায় মনে পড়ে গেল, জানেন তো, আজ এমন একজনের জন্মদিন যিনি রবীন্দ্রনাথের ভাষায় কথা বলেন, গান করেন বলে গর্ববোধ করতেন। এই ভদ্রলোকও কিন্তু পশ্চিমবঙ্গের নয়, মধ্যপ্রদেশে জন্মেছিলেন। নাম কিশোর কুমার গাঙ্গুলি। এবার পুরো বিষয়টা গুলিয়ে গেল কি না। কিশোর কুমার কোন ভাষাতে গান গাইতেন? এটা সে গুপি বাঘার মতো কথা না যে আমরা সেই ভাষাতেই করি গান, ওসব বলে আর হবে না। এখন সুনির্দিষ্ট ভাষার গায়ে ট্যাগ পড়তে হবে। আমাদের তাহলে রইলটা কি? এতদিন ধরে দেখছিলাম যে আমাদের খাবার দাবার, আধার কার্ড, নাগরিকত্ব সব কিছুতেই বাংলাদেশিরা ভাগ বসাচ্ছে,
আর এবার কি দেখলাম আমরা, আমাদের ভাষাটাকেই তুলে নিয়ে গিয়ে বাংলাদেশিদের দিয়ে দেওয়া হলো। আর রইল কি, রবীন্দ্রনাথের ভাষাকেই দিল্লি পুলিশ বাংলাদেশের ভাষা বলে মনে করলো। মানতে তো হবে সেটাই। আর তাহলে বুঝতে হবে আমাদের মানে এপারের বাঙালিদের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। ওপারের বাঙালিরা আমাদের যাবতীয় কিছু কেড়ে নিয়ে আমাদের নিঃস্ব বানিয়ে নিয়েছে। আমাদের থাকার জায়গা, আমাদের নাগরিকত্ব, আমাদের দেশের মধ্যে নিশ্চিন্তে ইধার উধার ঘুরে বেড়ানো, আর সব শেষে ভাষাটাও কেড়ে নাও। এবার কি করবে পশ্চিমবঙ্গের বাঙালি? ভেবে দেখার কিন্তু দরকার আছে। মানে এই ভেবে দেখার প্রয়োজনীয়তাটা বুঝিয়ে দিচ্ছে ওই দিল্লির পুলিশ। আটক বাংলাদেশিদের ভাষাকে বাংলাদেশি ভাষা বললে আপামর বাঙালির ভাবাবেগে যে ঘা লাগতে পারে সেটা তো তাদের মাথায় নেই। তার মানে কি? মানে এই দেশের মধ্যে যে একটা পশ্চিমবঙ্গ বলে জায়গা আছে, রাজ্য, সেখানে যারা থাকেন তারা যে বাঙালি এবং তারা যে ভারতীয়, তারা যে এদেশের নাগরিক, এই ধারণাটাই গুলিয়ে গেছে। এদেশের মূল স্রোতের মধ্যে থেকে বাংলা বা বাঙালিকে জাস্ট বাদ দিয়ে অফিসিয়ালি ওই পাশে ঠেলে দেওয়া হচ্ছে, এরকম ব্যাপার। এটা তো হওয়ার কথা না। এটা হওয়া মানে তো একটা রাজ্যের একটা অংশের মানুষের মনের ভেতর মানে লালিত পালিত সংস্কৃতি, কৃষ্টি, মননের ওপর আঘাত। এবং যে কোনো আঘাতের যে একটা প্রতিক্রিয়া থাকে, সেই প্রতিক্রিয়ায় যে এমন কোনো জায়গা সৃষ্টি হতে পারে যাতে দেশের মূলগত ঐক্যে ঘা পড়তে পারে, সেটাই কি সবাই ভুলে গেছে? এদিকে তো নজর দেওয়াটা দরকার, সমস্ত রাজনৈতিক দলের নজর দেওয়া দরকার। দেখুন, তৃণমূল কংগ্রেস যে ভাষা আন্দোলনে নেমেছে, সেই আন্দোলন যে আরও বেশি প্রাসঙ্গিকতা পেতে পারে এর ফলে, এটা তো গত কয়েক ঘন্টায় পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের একটাই প্রশ্ন, দিল্লি পুলিশের এই অতি সক্রিয়তা কি কোনোভাবে বিজেপির ক্ষতি করছে? ফের বিজেপিকে অবাঙালি পার্টি বলে দেগে দেওয়ার রাস্তা তো এর ফলে খুলে যাচ্ছে। এটা কি তারা চাইছেন? যদি না চান, তাহলে গোটা বিষয়টাকে শক্ত হাতে ধরা বা মোকাবিলা করার প্রচেষ্টা কি তাদের মধ্যে দেখা যাচ্ছে? এবং ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন, বিজেপি কিন্তু দিল্লি পুলিশের সঙ্গে নিজেদের দূরত্ব তৈরি করছে না, বরং তারা দিল্লি পুলিশের চিঠির ভাষাকে জাস্টিফাই করছে। বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য লিখেছেন, বাঙালি একটা জাতির নাম, কিন্তু বাংলা বলে নাকি নির্দিষ্ট কোনো ভাষা নেই। এবার এই ধরনের বক্তব্যগুলো যদি আসে, তাহলে তো তাদের ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন উঠবে। রাজনীতিতে ভাষাজ্ঞানটা কিন্তু মারাত্মক, শব্দ ব্রহ্ম। একবার যদি বেরিয়ে যায়, সেটা কোথায় গিয়ে আঘাত করবে কেউ জানে না। তাই ব্যবহার করার আগে নির্দিষ্টভাবে একটু ভাবনা চিন্তা করে নেওয়াটা তো খুব জরুরি। দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের নির্দিষ্ট করতেই বা চিহ্নিত করতেই বাংলাদেশি ভাষা বলেছে। এটা একটা ব্যাখ্যা হতে পারত। এটা বলা যেত যে ওই বাংলাদেশিদের ভাষাটা বাংলা হলেও তার ধরন ধারণ ব্যবহার বা কিছু কিছু জিনিস বাংলা ভাষার থেকে আলাদা। আসলে ডায়ালেক্ট অনেক রকম হয়। চট্টগ্রামের মানুষ যেভাবে উচ্চারণ করেন, ঢাকার মানুষ তা করেন না। আবার আমাদের এখানে কলকাতায় যে বাংলা প্রচলিত, মালদা, মুর্শিদাবাদ বা পুরুলিয়ায় বাংলা তার থেকে আলাদা। সে যাই হোক, এর পরেও মানে এই সমস্ত উচ্চারণ আলাদা আছে, এসবের পরেও ভাষাটা যে বাংলাই, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। এরপর যদি তৃণমূল বলে যে দিল্লির বিজেপি নেতারা বাংলা আর বাঙালিকে ভাষা চেনেন, তাই বাংলা ভাষাকেই অস্বীকার করছেন, তাহলে তাদের দোষ দেওয়া যাবে কি? পাগলের মতো কথা যে বাংলা বলে আসলে কোনো ভাষা নেই। বাংলা হচ্ছে অজস্র আসলে ডায়ালেক্ট, উপভাষা। তা হিন্দিতেও অজস্র উপভাষা। তা এইগুলো ওরা কিছু জানে না, বাংলাকে অপমান করতে চায়, বাংলাকে বাংলাকে মানে জেনোসাইড করতে চায়, হারিয়ে দিতে চায়, বাংলাকে লড়াই করে খাটো করতে চায় নির্বাচনে না পেরে। দিল্লির পুলিশ যেটা করেছেন, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, সেটা ঠিকই কথা লিখেছেন। আমার যে বাংলা ভাষা আর বাংলাদেশের যে বাংলা ভাষা,
দুটোর মধ্যে অনেক তফাৎ। আমরা তো সব কিছুই বাংলায়, কারা কোন মূর্খরা বলছে যে বাংলা ভাষা মানে বাংলাদেশিদের ভাষা, আমরা সেই মূর্খদের চিহ্নিত করতে চাই। রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে যারা অনুব্রত আরাবুলের বাংলা বানিয়েছে, যারা এই বাংলার অভ্যন্তরে দাঁড়িয়ে আরজিকর থেকে কসবা ল কলেজে মেয়েদের সুরক্ষাকে মাটিতে লুটিয়ে দিয়েছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা ভাষার প্রেম বোঝাতে গিয়ে 70% হিন্দিতে কথা বলেন, তারা যখন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন, আমার মনে হয় সেই আলোচনা করবার মতো নৈতিক অধিকার অন্তত তাদের নেই। আমাদের যতগুলো নির্বাচন আসবে, বিজেপি রাজনৈতিকভাবে সংসদীয়ভাবে হেরে দেউলিয়া হবে। এরকম আশ্চর্য কনসেপ্ট যে বাংলা বলে কোনো ভাষা নেই, এটা জোকার। ওরা বাংলাদেশ অন্য রাষ্ট্রকে ধর্মীয় কারণে অপমান করতে চেয়ে পশ্চিমবঙ্গের বাঙালিকে ওরা ছোট করতে চেয়েছে। বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ ভাষা, জানেন তো, এবং এর মধ্যে এত অসাধারণ অসাধারণ কিছু শব্দ আছে না, সমস্ত পরিস্থিতিকে যেটা বর্ণনা করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এক্ষেত্রে ওরকমই একটা শব্দের কথা মনে পড়ছে, গোঁজামিল। এই যে দেখলেন একটা ভুল, সেই ভুলটাকে ঠিক প্রমাণ করার জন্য যত রকম যুক্তি দেওয়া হচ্ছে, সেই যুক্তিগুলো যে অপযুক্তি হয়তো যারা দিচ্ছেন তারাও জানেন, কিন্তু দিতে হবেই। এবং তার ফলে যেটা হচ্ছে একটা গোঁজামিলের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দেখুন, বাংলা ভাষা নিয়ে এই যে বিতর্ক, সংসদেও যে অচিরে সংঘাতের পরিবেশ তৈরি করবে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তবে সেটা আজ হয়নি, কারণ একটা মৃত্যু একদিনের জন্য সংসদীয় সংঘাত থামিয়ে দিয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন আজ স্যার গঙ্গারাম হাসপাতালে মারা গেছেন। প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়ে শিবুপুত্র হেমন্ত সোরেনকে সান্ত্বনা দিয়েছেন, বুকে টেনে নিয়েছেন। রাহুল গান্ধীও হাসপাতালে গেছিলেন, তিনিও হেমন্ত সোরেনকে সান্ত্বনা দিয়েছেন। এবার প্রবীণ রাজনীতিক মারা গেলে সকলে রাজনীতির ঊর্ধ্বে উঠে ছুটে যাবেন, এটাই তো স্বাভাবিক। স্যার গঙ্গারাম হাসপাতালে আজ আমরা তার মানে কোনো অত্যাশ্চর্য জিনিস দেখিনি, সেটাই দেখেছি যেটা হওয়ার কথা ছিল। শিবু সোরেনের মৃত্যুতে আজ সংসদে সরকার আর বিরোধীদের সংঘাতে হঠাৎ করেই সিজফায়ার হয়ে গেল। এটাও রাজনীতির সৌজন্য, এটা সচরাচর দেখা যায় না, কিন্তু হওয়ার কথা। যেহেতু দেখা যায় না সেই জন্যই চোখে লাগে। তবে এই সিজফায়ার শুধুমাত্র একদিনের জন্য, কাল থেকে আবার যুদ্ধ শুরু। এবং বিরোধীরা কিন্তু স্পিকারকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এসআইআর মানে ওই অতি নিবিড় সমীক্ষা ভোটার তালিকায়, সেটা নিয়ে যদি কেন্দ্র আলোচনা না করে তাহলে তাদের বিক্ষোভ দেখানো ছাড়া আর কোনো উপায় নেই। বিহারের এসআইআর নিয়ে লোকসভা অচল করে রাখার কৌশলে অনড় বিরোধীরা। সোমবারও সংসদের কাজকর্ম বিশেষ হয়নি। কংগ্রেসের মুখ্য সচেতক মণিকাম ঠাকুর এসআইআর নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছিলেন, তা গৃহীত হয়নি। জাতীয় নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, তাই এসআইআর নিয়ে সংসদে আলোচনা হতে পারে না, বিরোধীদের জানিয়ে দেন স্পিকার ওম বিড়লা। বিরোধীরা তখন ঘুরপথে আলোচনার প্রস্তাব দেন। নির্বাচনী সংস্কার এবং ভোটার সংযোজন বিয়োজন এই বিষয়গুলি আইন মন্ত্রকের আওতায় আসে, এগুলো নিয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। বিরোধীদের এই দাবিও মানেনি কেন্দ্রীয় সরকার। বিরোধীরা জানায় আলোচনা না হলে বিক্ষোভ চলবে। 8ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ের পরিকল্পনা করেছে ইন্ডিয়া ঐক্য। তার আগে 7ই আগস্ট ইন্ডিয়া ঐক্যের বৈঠক। 14 মাস পরে রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকে বসবে ইন্ডিয়া ঐক্য। 2024-এর 1 জুন মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডিয়া ঐক্যের শেষ বৈঠক হয়। তার 3 দিন পরে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। 2024-এর 19 জুলাই ভার্চুয়াল মিটিংয়ে শেষবার মিলিত হয়েছিলেন বিরোধীরা। তারপর 1 বছরেরও বেশি সময় পরে বিরোধী দলগুলি একজোট হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, বিহারে এসআইআরে 65 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে, তাতে রক্তের গন্ধ পাচ্ছে বিরোধী শিবির। রাহুল গান্ধী দাবি করেছেন লোকসভা নির্বাচনের রিগিং হয়েছে, তা তিনি প্রমাণ করে দেবেন। তাঁর হাতে নাকি অ্যাটম বোমা রয়েছে। এই হুঙ্কারকে আমল না দিয়ে বিজেপি দেখিয়ে দিচ্ছে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে, যিনি শনিবার দাবি করেছিলেন নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়ে দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন ও পাটনা জেলা প্রশাসন নথি প্রমাণ পেশ করে দাবি করে তেজস্বীর নাম ভোটার তালিকায় রয়েছে। তেজস্বী যাদব এরপর নির্বাচন কমিশনে কোনো লিখিত অভিযোগ করেননি, এমনকি কোনো রাজনৈতিক দলই নাম বাদ যাওয়া নিয়ে কোনো অভিযোগ করেনি বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর। বিজেপির প্রশ্ন, তেজস্বী যাদবের কি 2টি ভোটার কার্ড নম্বর রয়েছে?
आप देखिए 2020 और 2025 का एपिक कार्ड नंबर एक ही है। श्री यादव जी ने एक नया नंबर अपने ही वोटर कार्ड का दिखाया। जिस तस्वीर में अलग एपिक नंबर था, तो 2 वोटर आईडी कार्ड हैं। ये है तेजस्वी यादव की हकीकत। इसमें से सच कौन, इसमें से झूठ कौन? तेजस्वी यादव 2 जगह वोट डालते थे। आप सोचिए तो इनके कार्यकर्ता क्या करते होंगे। বিহারের পর এসআইআর হবে পশ্চিমবঙ্গে। এ রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। তাই ইন্ডিয়া ঐক্যের বিক্ষোভে তৃণমূলের অবস্থান বিশেষ করে নজর কাড়বে। এখন পর্যন্ত যা খবর, সার নিয়ে ইন্ডিয়া ঐক্যের সঙ্গেই প্রতিরোধ তৈরি করবে তৃণমূল কংগ্রেস। তবে সেই তৃণমূল এই তৃণমূল হবে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাই তার জায়গায় লোকসভায় তৃণমূলের দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে কি দাঁড়ালো? কুণাল ঘোষের বক্তব্যটা সঠিক বলে প্রমাণিত হয়ে গেল। তিনি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তবে সেটা নিয়ে এখন আর বিতর্কের প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছে অভিষেকের দায়িত্বে স্থায়িত্ব সাময়িক। এদিকে অভিষেক দলনেতা হতেই মুখ্য সচেতকের পদ থেকে আবার ইস্তফা দিয়ে বসে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ওপর রাগ করে নয়, তার কার ওপর রাগ করে? তার রাগ হচ্ছে তৃণমূল সাংসদ মহামৈত্রের ওপর। আবার দেখুন, আমরা এটাও খবর পেলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মুখ্য সচেতক হয়ে গেছেন কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার আমাদের ফোনে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ইস্তফা প্রত্যাহার করতে অনুরোধ করে আপাতত কাজ চালিয়ে যেতে বলেছেন। 7ই আগস্ট এটা নিয়ে আলোচনা হবে। তার মানে কি দাঁড়ালো? একটা সিদ্ধান্ত, এবার সেটাকে কেন্দ্র করে একগাদা বিভ্রান্তি। এইটা হচ্ছে রাজনীতির মজা। যাই করুক, একটু বিভ্রান্তিতে আপনাকে আমাকে না ফেললে না রাজনীতি ঠিক শান্তি হয় না। ও মহামৈত্র ব্যাপারে বলছেন তো, করবে কি বলবো বলুন? পার্টিকে জানিয়েছি, পার্টি যা করবে করবে। পার্টি যদি না করে না করবে। যদি আমাকে গালাগাল দিলে পার্টির নেতারা, যদি নেতা নেত্রীরা যদি খুশি হয় হবে। পার্টিকে জানি যে পার্টি করবে। কিন্তু আমি তো একটা হাম্বল মিডল ক্লাস থেকে উঠে এসেছি। আমি আমার কালচার এবং ডিগনিটি আমি নষ্ট করতে পারবো না। কুকুর কামড়ালে তাকে কামড়ানো যায়? তাই কামড়ানো যায় না। যদি কোনো এমপি বলে যে আরেকটা এমপিকে অ্যারেস্ট করতে, পার্টি যদি তাকে প্রাধান্য দেবে, আমার কি আছে? হতাশার কিছু নেই। হতাশার কি আছে? একজন এমপিকে গালাগাল দিচ্ছে, আরেকজন এমপি অ্যাবিউজ করছে, তার কোনো রিয়াকশন নেই। কি আছে? চিফ হুইপ তো আছে, কি আছে? যদি ইংরেজি বলা সুন্দরী মহিলাই যদি পার্টিতে সবচেয়ে দাম তাকে থাকবে, গালাগাল দিচ্ছে যে তার কালচারটা কোথায় তুমি তো বুঝতেই পারছো। সংস্কৃতি নেই। ভালো ভালো শাড়ি পরলেই তো আর বিশাল বড় কিছু হয়ে যায় না। আর তার লাইফস্টাইল বলতে গেলে এখন আমাকে অনেক কিছু বলতে হবে। সময় আসুক বলবো। দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। আমি ইস্তফা দিয়েছিলাম, ইস্তফা পাঠিয়ে দিয়েছি। যে কারণে ওই ইস্তফা পাঠিয়ে দিয়েছি, তারপরে অভিষেক ব্যানার্জি আমাকে ফোন করেছে একমাত্র। আমাকে বললো তুমি 3-4 দিন এখন একটু কোনো তুমি যেভাবে কাজ চালাও, আবার 7 তারিখে আসবে, আমার সাথে কথা বলবে, তারপর দেখা যাবে। তাই জন্য আমি আর কোনো কমেন্ট করছি না। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যে আপনাদের কৌতূহল হচ্ছে সেটা দূর করে দিই। দলের সাংসদদের সঙ্গে আজকে ভার্চুয়াল বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের যেটা অফিস, সেখানে বৈঠক হয়েছে। আর অফিসে ঢোকার মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহামৈত্রকে দেখে মুখ ঘুরিয়ে নেন, আর তারপর বলেন দিনটা খারাপ যাবে। ওই হয় না যে কিছু রাস্তা কাটলে টাটলে ওরকম ব্যাপার আর কি। সাংবাদিকরা সেটা নিয়ে প্রশ্ন করলে পরবর্তী ক্ষেত্রে তিনি তো সেটাকেই সার্টিফাই করলেন, বলে দেখলেন তো দিলটা সত্যিই খারাপ গেল, কারণ চিফ হুইপের পদটা তিনি খোয়ালেন। এবার 7ই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যদি আবার চিফ হুইপ করে দেন, তাহলে পয়া অপয়ার হিসেবটা আবার নতুন করে কষতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু যদি চিফ হুইপ হনও বা যদি থেকেও থাকেন, এখনও বোঝা যাচ্ছে না, একটা বিভ্রান্তির জায়গা তো রয়েছে, পরিষ্কার বুঝতে পারলেন। তিনি পদত্যাগ করেছেন, এটা সত্যি। তাকে কাজ চালিয়ে যেতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাও সত্যি। আবার কাকলি ঘোষ দস্তিদারের নাম চিফ হুইপ হিসেবে এসে গেছে, এটাও তো আমরা শুনেছি। কিন্তু যাই হোক, ধরে নিচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ রইলেন, কিন্তু একটা হার তাকে হজম করতেই হবে।
2022-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঐতিহাসিক তরজা দেখেছিল গোটা দেশ। কোভিডকালে রাজনৈতিক আর ধর্মীয় কর্মসূচি 2 মাস বন্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেটাকে তার ব্যক্তিগত মত বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল এই মত দলবিরোধী। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে নেতা মনে করেন না তিনি। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বের সেই থেকে কিন্তু শুরু। লোকসভা নির্বাচনেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্রীরামপুরে সভা করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেককেই নেতা মানতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি তৃণমূলের সাংসদ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদীয় দলের নেতা হয়ে গেছেন। অফিসিয়াল পদ অস্বীকার করা যাবে না, নেতাকে তো নেতা মানতেই হবে, মানে অফিসিয়ালি নেতা তো হয়েই গেলেন। কল্যাণ আর মহুয়া, এবার এই দুজনের প্রসঙ্গ। দেখুন, মহুয়া সম্পর্কে যা যা বললেন ওই মিডল ক্লাস হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানে ধরে নিতে হবে যে যথেষ্ট শালীনতা বজায় রেখে ঢেকে তিনি বলেছেন। এবার আপনি বলতেই পারেন বাকি কী রইল, সেটা পরের কথা। আপনি বুঝেছেন, আপনার মতো করে বুঝেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেননি পুরোটা, তিনি আইনজীবী, মনে রাখবেন, সব কিছু পরিষ্কার করেন না। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার এটাও বলেছেন, ওই সিনেমার লাস্টে একটা ইঙ্গিত দেওয়া থাকে না, যেটা থেকে বোঝা যায় যে সিকুয়েল তৈরি হতে যাচ্ছে। তো তিনি বলেছেন যে সঠিক সময়ে তিনি বলবেন আর কি, বোঝাবেন অনেক কিছু। এবার সেটা কিন্তু লোকের ইন্টারেস্টটা বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। অনেকেই অপেক্ষায় রইলেন সেই দিনটা কবে আসে, টাইমটা কবে আসে। তবে আপাতত যা যেটুকুনি হলো তাতেই কল্যাণ এবং মহুয়াকে নিরাপদ দূরত্বে রাখাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বোধহয় বড় চ্যালেঞ্জ। ওই সংসদে শাসক দলের সঙ্গে লড়াই করাচ্ছে, কারণ দুজনে কাছাকাছি এলে বিজেপির জন্য যে অনেক রসদের যোগান দিয়ে দেবেন সেটা খুব পরিষ্কার। যেখানে বিজেপিকে কোণঠাসা করতে সকলে মিলে ঝাঁপাতে হবে, সেখানে তৃণমূলের মধ্যেই মোদ্দা কথা সুর কেটে গেল, এবং তাতে আগে ভাগেই বিজেপির লাভ। এমনিতেই এসআইআর অস্ত্র বিহারে ব্যাকফায়ার করে গেছে, আর বাংলায় নির্বাচন কমিশন জাল ফেলার আগেই ওই গামছাতেই মৃত ভোটার উঠতে শুরু করেছে। মেদিনীপুরে আমরা একটা বুথ ধরে বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়েছিলাম। কি দেখালাম আপনাদের? 49 জন মৃত ভোটারের খোঁজ মিলেছিল। আজ বারাসাতে ওরকমই একটা বুথে 36 জন মৃত ভোটারের খোঁজ মিলেছে। এবার খেয়াল করে দেখুন, একটা বুথে 36টা এরকম ভুয়ো নাম। ভুয়ো এক্ষেত্রে ভুয়ো বলতে হবে, কারণ যে ব্যক্তিরা তাদের নাম ছিল তারা মারা গেছেন, তাহলে ধরতে হবে ভুতুরে নাম ধরতে পারে, ভুতুরে ভোটার। তো একটা বুথে যদি 36 জন ভুতুরে ভোটার থাকে, সেটা কিন্তু খুব কম বড় ব্যাপার নয়, বেশ বড় ব্যাপার। প্রত্যেকটা বুথে এরকম 36টা করেও যদি ভুয়ো ভোটার থাকে, এবং সেই ভুয়ো ভোটারদের, মানে আবার ভুল করছি, ভুতুরে ভোটারদের হয়ে কোনো ভূত যদি ভোট দিয়ে যায়, তাহলে কিন্তু বিধানসভার হিসেব নিকেশটাই বদলে যেতে পারে। মৃত ভোটারের নামে তো তার বাড়ির লোক ভোট দেবেন না, আর ভূতে যখন ভোট দেয় তখন তাকে কি বলা হয় সেটা আপনারা জানেন, ছাপ্পা ভোট। দেখুন, স্বচ্ছতার প্রশ্ন পরে, আগে হচ্ছে সন্দেহ। যে ভূতেই হাত দেওয়া হচ্ছে সেখানেই ভুতুরে ভোটারের খোঁজ মিলছে। নির্বাচন কমিশনের হাতে উপযুক্ত পরিকাঠামো রয়েছে, আমাদের তো নেই। তা সত্ত্বেও ভুতুরে ভোটারের খোঁজ এত সহজে পেয়ে যাওয়া যাচ্ছে। এবার ভাবুন, নির্বাচন কমিশন যখন পুরো লোক লস্কর নিয়ে ওই এসআইআর শুরু করবে, তখন কী হবে? এবং মানুষের মনে ভোট আর ভোটে জেতা নেতাদের সম্পর্কে কি ধারণা হবে একবার ভাবুন তো। অবশ্য দেখুন, একবার জিতে গেলে না, বা একবার ভোটটা হয়ে গেলে, মানুষ যেরকম আর নেতাদের নিয়ে মাথা ঘামান না, কারণ জানেন ঘামিয়ে লাভ নেই, ওনারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন, সেরকম নেতারাও মানুষকে নিয়ে মাথা ঘামান না। এই মাথা ঘামানো ছেড়ে দেওয়ার এই অভ্যেসটা যদি দুপক্ষেই একদম জেঁকে বসে না, তাহলে পরিস্থিতিটা সত্যি বলছি খুব সুখকর হবে না। মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার 21 আর 24 নম্বর ওয়ার্ডে অন্তত 150 জন ভুতুরে ভোটারের হদিশ মিলেছে। তবে তারা সকলেই জীবিত ছিলেন।
মারা যাওয়ার পর ভালোবেসে নামটা কাটতে দেননি রাজনৈতিক দলের নেতারা। ভোটারের পরিবারের থেকেও রাজনীতিকদের সঙ্গে বাঁধনটা বেশি। জিন্দেগি কে সাথ জিন্দেগি কে বাদ ভি। আর মঙ্গলকোটে তো এমন মানুষ ভোটার যারা কখনো ছিলেনই না। মঙ্গলকোট বিধানসভার 276 নম্বর বুথ, সেখানে 4 মহিলা সহ 5 জন সংখ্যালঘুর নাম পাওয়া গেছে। অথচ গ্রামবাসীরা দাবি করছেন সরগ্রাম অঞ্চলের ওই 12টা বুথে কোনো সংখ্যালঘু বাসই করেন না। তাহলে ভোটার তালিকার নাম এলো কী করে? এবার দেখুন, হতেই পারে আছে, কেউ জানেন না, লুকিয়ে চুরিয়ে আছেন, হতে পারে। সবাই সবাইকে চিনবেন এরকম কোনো কথা আছে? কিন্তু নর্মালি তো চেনার কথা, বিশেষ করে যারা এই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন তারা তো চিনতে পারেন। এবার শাসক তৃণমূল অভিযোগ করছে কি, বিজেপি ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে ভোটার তালিকায়। চমকটা তো এখানেই, খেয়াল করে দেখুন। তৃণমূল অভিযোগ করছে বিজেপি ভোটার তালিকায় নাম ঢোকাচ্ছে। কাদের নাম ঢোকাচ্ছে? সংখ্যালঘুদের নাম ঢোকাচ্ছে। কিন্তু মঙ্গলকোটের বুথে সংখ্যালঘু ঢুকিয়ে বিজেপির কী লাভ হবে, সেটাও তো একটা অন্য বড় প্রশ্নের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এবার দেখুন, বুথ প্রতি 5টা করে ভুয়ো ভোটও কিন্তু অনেক হিসেব বদলে দিতে পারে। আর তারপর ওই 36, 56 এরকম যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি হয় তাহলে তো আরও কথাই নেই। এবার এই সব কটাকে একসঙ্গে এই হিসেব বদলে যাওয়াটার যে প্রসেস, তাকে কি বলে? সায়েন্টিফিক রিগিং। মঙ্গলকোট বিধানসভার বৈচি গ্রামে এই আমার হাতে ভোটার লিস্টে থাকা এই 5 জন, তারা কারা আর তাদের পরিচয় জানতেই আমরা এই মুহূর্তে রয়েছি গ্রামে মানুষজনের সঙ্গে কথা বলবো যে এই ব্যক্তিদেরকে ইনারা কেউ চেনেন কিনা। দেখুন তো, চিনতে পারছেন কাউকে এখানে? চিনতে পারছেন? না না, এসব চিনিই না, কোনোদিনই দেখিনি। এখানে নাম আছে শফিউদ্দিন শেখ, আমিনুর বেগম, রসিনা খাতুন, বিউটি খাতুন, রাখি খাতুন। না 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 না, কোনোদিনই দেখি নাই, চিনিও না, জানিও না। সংখ্যালঘু তো আমাদের এলাকায় নেই, থাকা উচিত নয়। বাংলাদেশি রোহিঙ্গা ভোটার আমাদের এই রাজ্যে ঢুকে যাচ্ছে, প্রবেশ করছে, ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হচ্ছে। আমরাও ভাবছি সেরকমই হয়তো এটা বটে। হয়তো এই সময় তারা এদেরকে এখানে দেখতে পাচ্ছি না, হয়তো ভোটের সময় পরবর্তীকালে এদেরকে হয়তো দেখতে পাবো যে ভোট দিচ্ছে এসে। আমাদের এখানে তো মুসলিম সম্প্রদায়ের মানুষই নেই। এটা কবে থেকে আছে? এটা আনুমানিক 5 বছর, 2 বছর হবে, 2 বছর। দরখাস্ত আমরা লিখলাম, 5 জনের সই করলেন এইটুকুই। এই হিসাবে সেখানে আমি একটু সই করে দিলাম যে আমি বিয়ে হলো, আমি এরকম ব্যক্তি কোনোদিন দেখিনি, বা এই ব্যক্তির নাম বাদ দেওয়া হোক। আমাদের এই অঞ্চল হিন্দু প্রধান, এখানে কোনো মাইনরিটি নেই, কিন্তু কি করে যে নামটা ঢুকে গেল এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন। তারা বিজেপির সঙ্গে যোগসাযোগ করে আমাদের এখানে এই নামকোটা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের তৃণমূল দলকে বদনাম করা যায় সেটা ওরা চেষ্টা করছে। আমরাই তো বলেছি যে অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে এখানে ভুতুড়ে ভোটার ঢোকানো হচ্ছে। নির্বাচন কমিশনকে আমরা বলেছি সংশোধন করুন, মমতা ব্যানার্জি বলেছেন। ইয়ারোরা তাদের নিজের আইডি পাসওয়ার্ড শেয়ার করে এই ধরনের ভোটারদের নাম কোনো ভেরিফিকেশন ছাড়াই তুলেছে। মৃত ভোটার যাদের নাম ইউজ করে এরা ভোট দিয়েছে, 2 জায়গায় ভোটার, সেখানে গিয়ে তারা ভোট দিয়েছে তৃণমূলরা। এই চালাকিগুলো তার এবারে করতে দেব না আমরা। ভোটার লিস্ট যদি সঠিকভাবে চেক করা হয়, দেখা যাবে যে মারা গিয়েছে 10 বছর 12 বছর 10 বছর ধরে কন্টিনিউটা ভোট দিয়ে যাচ্ছে, মানে দাদু এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, কার কার নাম বাদ যাবে, যত মৃত নাম আছে বাদ যাবে। দেখুন, মঙ্গলকোটের ওই 5 ভুয়ো ভোটার বাংলার বিজেপির নেতাদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। তাদের অভিযোগ অক্ষরে অক্ষরে মিলে গেছে বলে তাদের মনে হচ্ছে। আর রাহুল গান্ধী তিনি হাসি ফোটাচ্ছেন দিল্লির বিজেপি নেতাদের মুখে। একের পর এক অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছেন তিনি। নরেন্দ্র সারেন্ডার বলা শুরু করেছিলেন, নিজেই বন্ধ করেছেন। অপারেশন সিঁদুর নিয়ে একের পর এক বিপরীতধর্মী দাবি শুরু করেছিলেন, সেগুলো একটাও দাগ কাটেনি। বরং ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে ভারতের অর্থনীতিকে মৃত বলে বসেছেন। এতে তার দলের লোকেরাই আবার তার ওপর বিরূপ হয়ে গেছেন, সহমত হননি।
অরুণ জেটলির বিরুদ্ধে কৃষি বিল নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন, কিন্তু দেখা গেছে যে সেটাতেও টাইমিংটা একটু গন্ডগোল হয়ে গেছে। মানে কৃষি বিলের খসড়া লেখার 13 মাস আগেই অরুণ জেটলি মারা গেছেন, এটাও তার ধোপে টিকল না। এবার নির্বাচন কমিশন নিয়েও তিনি অ্যাটম বোমা ফাটাবেন বলেছিলেন, একটা কালীপটকাও এখনও ফাটেনি। এদিকে সুপ্রিম কোর্ট বোমা ফাটিয়ে বসে আছে। গালওয়ান সংঘর্ষের পর 2022-এর ডিসেম্বরে রাহুল গান্ধী দাবি করেছিলেন যে ভারতের 2000 বর্গ কিলোমিটার এলাকা নাকি চীন দখল করে রেখেছে। এই মন্তব্যের বিরুদ্ধে মামলা হয়েছিল। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি এজি মসিহ বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ ফৌজদারি মানহানি মামলায় স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত রাহুলকে তিরস্কার করে বলেছেন যে একজন প্রকৃত ভারতীয় এই ধরনের মন্তব্য করবেন না। মানে বুঝতে পারলেন, এই নাগরিকত্ব নিয়ে যেখানে এত জলঘোলা হচ্ছে, কে কোথায় কে কার নাগরিক হয়ে যাচ্ছে, কোন দেশের নাগরিক কোথায় সে নাগরিকত্বের সব কিছু করে ফেলছে, সেখানে আবার একটা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, এবং তাও আবার রাহুল গান্ধীর। বিচারপতি রাহুল গান্ধীর আইনজীবীকে প্রশ্ন পর্যন্ত করেছেন যে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় এসব কথা রাহুল গান্ধী বলছেন কেন, কিসের ভিত্তিতে তিনি বললেন যে এই 2000 বর্গ কিলোমিটার জমি, ভারতীয় জমি, সেটা বেদখল হয়ে গেছে। মানে স্বাভাবিকভাবেই তার মানে কোথাও বিচারপতি মনে হচ্ছে যে একজন দায়িত্বশীল ব্যক্তি অবশ্যই রাহুল গান্ধী, তাহলে তিনি যে মন্তব্যটা করেছেন তাহলে সেটা কি দায়িত্বজ্ঞানী? I recently met some ex-army people, and even the Ladakhis have clearly said, delegation from Ladakh clearly said that 2,000 square kilometers of Indian territory have been taken over by the Chinese. हाँ नहीं, यहाँ पे तो सब लोग कह रहे हैं कि चाइना की सेना घुसी है और इनकी जो पहले जो ग्रेजिंग लैंड होती थी वो ले गए हैं, वहाँ ये जा नहीं सकते हैं। तो यहाँ तो क्लियरली सब लोग कह रहे हैं। प्रधानमंत्री जी ने कहा 1 इंच जमीन नहीं गई, मगर वो सच नहीं है। So Rahul Gandhi has to tell whether his claim of Chinese occupation of Indian territory is from Government of India source or Chinese source or is his own creation. इसके कारण सीमा पर -40 डिग्री में लड़ने वाले हमारे जवानों के मॉरल पर उसका असर होता है, क्योंकि वो जानते हैं कि उन्होंने देश की जमीन बचाई है, और वहीं देश के इतने बड़े नेता इस प्रकार का झूठा बयान देते हैं। लगातार जिस भाषा में पाकिस्तान या चीन बोलता है उसी भाषा में राहुल गांधी बोलते हैं। চীন কি ভারতের জমি দখল করে নিয়েছে? এটাই তো রাহুল গান্ধীর প্রশ্ন ছিল। এবার দেখুন, মনের মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে প্রশ্ন হয়, আর প্রমাণ থাকলে হয় দাবি। রাহুল গন্ডগোলটা কোথায় করেছেন? তিনি প্রশ্ন করলেও প্রশ্নের মধ্যে দাবি পেশ করে ফেলেছেন, আর তাই আদালত বলে দিয়েছে যে প্রমাণ ছাড়া এই সমস্ত কথা বলা যাবে না। আর সঙ্গে কি বলেছে আদালত? বলেছে এই সমস্ত বলা মানে আদপে দেশ এবং দেশের সেনার অপমান। তার মানে কি দাঁড়ালো? প্রমাণ ছাড়া দেশের জমি দখলের অভিযোগটা আসলে দেশদ্রোহিতা। এবার তৃণমূল সরকার যখন বাংলা ভাষার আন্দোলনে, তখন পরোক্ষে তৃণমূল সরকারের ঘাড়েও ওই দেশদ্রোহিতার অভিযোগই তো চাপাতে চাইছে বিজেপি। আর সেটা করতে গিয়ে রাহুল গান্ধীর লাইনেই হাঁটতে হচ্ছে গেরুয়া শিবিরকে। রাহুল গান্ধী বিরোধী দলের হয়ে দেশের জমি দখলের অভিযোগ করেছিলেন, আর শ্রমিক ভট্টাচার্য বাংলার বিরোধী দলের হয়ে কেন্দ্রের জমি বেদখলের অভিযোগ তুলেছেন। রাহুল চীনকে রেফারেন্স করেছিলেন, আর শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় দাঁড়িয়ে বাংলাকে প্লেস অফ অকারেন্স করেছেন। শ্রমিক রাজ্যসভায় প্রশ্ন করেছেন যে বাংলায় থাকা প্রতিরক্ষা মন্ত্রকের কত জমি বেহাত হয়ে গেছে। রাহুল গান্ধী আর শ্রমিক ভট্টাচার্য দুজনের বক্তব্যের মধ্যে পার্থক্য একটাই, রাহুল প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন, আর শ্রমিক ভট্টাচার্য পরিসংখ্যান জেনে প্রশ্ন তুলছেন, যার উত্তরে কেন্দ্র যে তথ্য পেশ করেছে তাও তো চোখ কপালে তোলার মতোই। কেন্দ্র জানিয়েছে যে পশ্চিমবঙ্গে 43,493 একর জমি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের, যার মধ্যে 1,540.85 একর জমি বেদখল হয়ে গেছে। এর মধ্যে ব্যারাকপুরের সেনার জমিও নাকি রয়েছে। ভাবুন,
রাহুল গান্ধীর প্রমাণহীন জমি চুরির অভিযোগ যদি দেশদ্রোহিতা হয়, তাহলে বাংলায় প্রতিরক্ষা মন্ত্রকের জমি চুরির প্রমাণটা কি? ওটা হতে পারে দেশদ্রোহিতার সার্টিফিকেট, যে সার্টিফিকেট নিয়ে 26-এর বিধানসভায় লড়াইয়ে যেতে চাইবে বিজেপি। আমাদের চিন্তাটা অন্য জায়গায়। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের জমি বেদখল হচ্ছেটা কি করে? বাংলায় থাকা অবৈধ বাংলাদেশি বা পাকিস্তানিরা এর নেপথ্যে নেই তো? এই প্রশ্নটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চিন্তিত হওয়ার আরও একটা জায়গাও রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের জমি কোনো বাজারের আলু পটল নয় যে কেউ ইচ্ছে করলো আর গিয়ে তুলে নিয়ে চলে এলো, চুরি করে নিল। এ সমস্ত জমি কোনো প্রান্তিক নিরীহ মানুষের নয় যে নেতারা জোর করে ছিনিয়ে নেবেন। তাহলে জমির দলিল, পর্চা আর অন্যান্য নথি সব কি করে বেদখল হচ্ছে? নাকি নথিগুলোই বেবাক বদলে ফেলা হচ্ছে? কি করে বদলে ফেলা হলো? ওই ফেক পরিচয়পত্র, ভুয়ো পরিচয়পত্রের মতো এক্ষেত্রেও কি তার মানে কোনো বিরাট নেটওয়ার্ক সক্রিয়? এমন বড় নেটওয়ার্ক যারা প্রতিরক্ষা মন্ত্রকের জমিরও কাগজপত্র, সরকারি কাগজপত্র সব বদলে দিতে পারছে? তাহলে তো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, সেটা কি রাঘব বোয়ালদের ছাড়া সম্ভব? আর যদি সেটা হয়, তাহলে কোন কোন রাঘব বোয়াল কি উদ্দেশ্যে এত বড় কাণ্ড করার সাহস পেয়েছেন, এটাও কিন্তু জানতেই হবে। অন্তত দেশের সুরক্ষার প্রশ্নে উত্তরগুলো জানাটা অবশ্যই দরকার। এটা আটকানোর দায়িত্ব কার? রাজ্য প্রশাসনের। দুর্ভাগ্য, তারা খোঁজ নিয়ে দেখবেন তাদের একটা অংশ ওই যারা অবৈধভাবে দখল করছে তাদের কাছ থেকে নিচ্ছে টাকা, আর লোকাল কাউন্সিলর থেকে শুরু করে শাসক দলের যারা আছে তাদেরকে কিছু অর্থ দিচ্ছে। ফলে শহরের উপকণ্ঠে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে এরা দখল করে নিচ্ছে। এই দখলের ফলে আগামী দিনে আমাদের জন্য হয়তো শহরের জন্য থ্রেট হয়ে দাঁড়াতে পারে। সেনাবাহিনী কোনো রুটিন চেক আপে নেমেছিল কলকাতায়, সেই সময় মমতা ব্যানার্জি বলতে শুরু করেছিলেন এ নবান্ন দখল করে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। আসলে এক অদ্ভুত মুখ্যমন্ত্রী, যিনি যখন যেমন তখন তেমন বলে পার পাওয়ার চেষ্টা করেন। দেখুন, প্রতিরক্ষা মন্ত্রকের জমি চুরি নিঃসন্দেহে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট সেখানে একটা মামলায় কেন্দ্র একটা রিপোর্ট জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রকের ৭৫,৬২৯ একর জমির মধ্যে ২,০২৪ একর বেদখল হয়ে গেছে। এর মধ্যে নিশ্চয়ই বাংলার জমির হিসেবটাও রয়েছে। এবং খেয়াল করে দেখুন, তাহলে বেদখল জমির মধ্যে হয়তো দেখা যাবে যা নথিপত্র যা পেশ হচ্ছে তাতে বাংলাতেই সব থেকে বেশি। দেখুন, দেশের অন্য কোনো রাজ্য হোক বা বাংলা, নিরাপত্তার বিষয়টা কিন্তু জাতীয় স্তরের এবং এটা আপনার আমার সবার স্বার্থ। এটাকে আঞ্চলিক স্তরে রাজনৈতিক বিষয় করার কোনো মানে হয় না। কিন্তু রাজনীতির চক্করে আমাদের সার্বিক নিরাপত্তাটা যেন লঘু না হয়ে যায়, সেটা তো দেখা দরকার। বাংলার জন্য নিরাপত্তার আরেকটা সিঁদুরে মেঘ তো দেখা গেছে। গতকাল অল্পের জন্য রক্ষা পেয়েছে ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস। গড়বেতায় কাল বিকেলে ওই 4:15 নাগাদ রেল লাইনে একটা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের শব্দ পেয়েছেন রাজধানীর গার্ড আর চালক। মানে ট্রেন বেরিয়ে যাবার সামান্য পরেই রেল লাইনে বিস্ফোরণ হয়েছে বলে আশঙ্কা। সময়টা সামান্য এদিক ওদিক হলে কী হতো, কত বড় ক্ষয়ক্ষতি হতে পারত ভাবতে পারছেন? এবার প্রশ্ন হচ্ছে, কারা ঘটালো এই কাজ? প্রায় একই সময়ে ওড়িশাতেও তো একই ঘটনা ঘটেছে। ওড়িশার বিমলগড় স্টেশনের কাছে রেল লাইনে বিস্ফোরণ হয়েছে। রেল লাইন পরীক্ষার সময় বিস্ফোরণ হয়েছে এবং তাতে মারা গেছেন একজন গ্যাংম্যান। এবার ওড়িশার এই বিস্ফোরণে মাওবাদীরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, কারণ গতকালই ছিল ওই মাওবাদীদের শহীদ দিবস। এখানেই তো আসল প্রশ্ন, গড়বেতাতেও কি মাওবাদীরা এরকম কাণ্ড ঘটালো? এখনও হলফ করে বলা না গেলেও আশঙ্কাটা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে মাওবাদীদের বিরুদ্ধে একদম টানা অপারেশন চালিয়ে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। পরপর তাদের কাছে সাফল্য এসছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ২৬ সালের মার্চের মধ্যে মাওবাদী মুক্ত হবে দেশ। তাহলে এই নাশকতাটা করলো কারা? গড়বেতায় যদি এই হামলার নেপথ্যে মাওবাদীরা থাকে, তাহলে বাংলা তো অন্তত মাওবাদী মুক্ত, অন্তত এই মুহূর্তে বলা যাচ্ছে কি? 2011-র সেই ঐতিহাসিক পালাবদলের পর একের পর এক মাওবাদীকে তো আমরা আত্মসমর্পণ করতে দেখেছিলাম। আর তারপর কিষেনজির মৃত্যু,
সেটা নিয়ে তো যে পরিমাণ আর কি হইচই, কিছু ক্ষেত্রে জলঘোলা, অনেক কিছু দেখেছিলাম, কিন্তু মোটের ওপর বাংলা মাওবাদী মুক্ত হয়েছে বলেই তো মনে করা হচ্ছিল। তারপরেও কিন্তু গর্বে তার ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে সবাইকে। তাও এটা কখন হলো? যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন জঙ্গলমহল সফরে। আমরা এই যে মাঠে ফুটবল খেলি, ও খেলতে হ্যাঁ দেখেছি, চলে গেছিল, দিয়ে এখানে ফাইন বালাগুলো ছিল, দিয়ে ওরা আমাদেরকে বারণ করলো, খেদারে দিল, দিয়ে আমরা পালিয়ে গেলাম। তোমরা তার মধ্যে এসে যেটুকু দেখেছিলে? হ্যাঁ। দেখুন, আমরা শুধু একটা জিনিসই বলতে পারি, একটা রেল লাইন সেটা হাজার হাজার মানুষের জীবনের বিষয়। বিস্ফোরক রেডি করা, বিস্ফোরক সেট করা, বিস্ফোরণ ঘটানো, এই 3টে স্টেপ ধাপে ধাপে করা হয়েছে। কেউ কিছু জানতে পারেনি। সুরক্ষা নিয়ে এর থেকে বড় প্রশ্ন আর কিচ্ছু হতে পারে না। কিন্তু এর থেকেও বড় প্রশ্ন হলো সুরক্ষার ফাঁকটা কোথায়? এই রাজনৈতিক চাপানোতরে জাঁতা কলে আবার সেই ফাঁকটা বড় হয়ে যাবে না তো? দেখুন, রেল কেন্দ্রের অধীনে, রেলের ট্র্যাকটা ওটা বাংলার আন্ডারে। তার মানে সুরক্ষার দায় নিয়ে রাজ্য আর কেন্দ্রের মধ্যে টানাপোড়েনের একটা ফাঁক বা সম্ভাবনা থেকে যাচ্ছে। এই ফাঁকে রাজনীতি অনায়াসে প্রবেশ করতে পারে, আর রাজনীতির আকচিতে আড়ালে চলে যাওয়ার চান্স কার? সুরক্ষার। যে সুরক্ষার আকাল দেখা গেল খড়দহে। খড়দহের অ্যাপার্টমেন্টে অস্ত্র পাওয়া গেছে। এবার এটাকে অস্ত্র বলবো নাকি যুদ্ধের সরঞ্জাম, এটা নিয়েও তো কনফিউজড হয়ে যাচ্ছে। যে শোনা যাচ্ছে তাতে অন্তত 15টা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, আর এর সঙ্গে 1000 রাউন্ড গুলি পাওয়া গেছে। আর যেগুলো পাওয়া গেছে তার মধ্যে কত রকম জিনিস আছে শুনবেন। যা উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে লং রেঞ্জ রাইফেল, পাম্প অ্যাকশন গান, বোল্ট অ্যাকশন রাইফেল, সিঙ্গেল ব্যারেল রাইফেল, 9mm, 7mm পিস্তল, মানে ভ্যারাইটি আর কি। বিভিন্ন ধরনের 905টা বুলেট পাওয়া গেছে। ঘরের মধ্যে কার্টুন আর আলমারিতে থরে থরে সব সাজানো ছিল। মানে 3তলা মল, পুরোটাই অস্ত্র মল। কিন্তু এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পুলিশেরও আছে কিনা সন্দেহ। ডোনাল্ড ট্রাম্প যদি জানতে পারেন না, তিনিও কিন্তু খড়দ নিয়ে বক্তব্য রাখতে পারেন। আমেরিকাও ভাবতে পারে যে আরেকটা যুদ্ধ থামানোর চান্স পাওয়া গেল। এবার গোটা অস্ত্র ভাণ্ডারটা উদ্ধার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এখানেও তো একটা নতুন মানে চাপের ব্যাপার, বুঝলেন তো? এটা প্রশাসনের সাফল্য বলবেন না ব্যর্থতা? সরকার এই উদ্ধারকে সাফল্য ভাবতেই পারে, উদ্ধার হওয়া মানে সাফল্য, এটা আমরাও ধরছি। কিন্তু এইভাবে অস্ত্র ভাণ্ডার মজুত হওয়াটা, কাকপক্ষী আর পুলিশের সোর্সকে ফাঁকি দিয়ে এইভাবে যুদ্ধের প্রায় প্রস্তুতি করাটা, অথবা এটা যদি অস্ত্রের ডিপার্টমেন্টাল স্টোর হয় তাহলে এরকম ব্যবসা চালানোটা কীভাবে চললো এতদিন ধরে? এটা তো নিঃসন্দেহে ব্যর্থতা। দেখুন, একটা কথা শুধু ভুললে চলবে না, জানেন তো? যেখানে অস্ত্রশস্ত্র মানে ওই অস্ত্র ভাণ্ডারটা পাওয়া গেছে, সেই জায়গাটার নাম ব্যারাকপুর। সেই ব্যারাকপুর যে ব্যারাকপুরে 2টো সময় অস্ত্রের ব্যবহার হয়। এক, ওই বৃষ্টি হলে, আর 2, বৃষ্টি না হলে। ফলে যেখানে এরকম মানে নির্দিষ্ট সময়ে গোলাগুলি চলে, সেখানে গোলাগুলি রুখতে আরেকটু সতর্কতার প্রয়োজন ছিল নাকি? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH